একজন নারী যার টাকা বা কাজ কিছুই নেই, তিনি কিভাবে একজন ধনী ব্যক্তির মন জয় করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় তিনি শুনেছিলেন যে সেই ধনী ব্যক্তি গো খেলতে ভালোবাসেন, তাই তিনি পুরো 10 বছর ধরে গো খেলা নিয়ে গবেষণা করেন। তারপর তিনি সেই গো হলে যেতে শুরু করেন যেখানে ধনী ব্যক্তিটি প্রায়ই আসতেন এবং বয়স্ক লোকদের সাথে খেলতেন। তিনি একের পর এক ম্যাচ জিতে খ্যাতি অর্জন করেন। তার কথা শুনে ধনী ব্যক্তিটি ভিড়ের মধ্যে এসে কৌতূহল নিয়ে দেখতে থাকেন। তিনি দেখেন মেয়েটি সাধারণ পোশাকে শান্ত স্বভাবের। তিনি মেয়েটির নাম জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় মুন দং উন তার পাশ দিয়ে চলে গেলেন, একবারও তার দিকে না তাকিয়ে। বাসায় ফিরে ধনী ব্যক্তিটি সেদিনের খেলার চালগুলো আবার মনে করার চেষ্টা করেন এবং মনে মনে তার সাথে খেলার চেষ্টা করেন। কিন্তু যখন তিনি একটি নির্দিষ্ট চালে পৌঁছান, তখন তিনি বুঝতে পারেন যে মেয়েটি তো তখনই জিতে গিয়েছিল। তাহলে সে কেন প্রতিপক্ষের সাথে খেলা চালিয়ে যাচ্ছিল? এই অদ্ভুত খেলার ধরন ধনী ব্যক্তিটির কৌতূহল জাগিয়ে তোলে। এরপর যখনই তিনি সেই খেলার কথা ভাবতেন, তার সাথে সেই মুখটিও ভেসে উঠত, একটি সুন্দর নির্মল মুখ, কিন্তু যেন অনেক গল্পের ভারে পূর্ণ। কিন্তু ধনী ব্যক্তিটি কল্পনাও করতে পারেননি যে নারী তার স্বপ্নে বিচরণ করছেন। তিনি পাশের বাড়ি থেকে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন, এমনকি তিনি কখন গো হলে আসেন তার সময়ও লিখে রাখছেন এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছেন। ধনী ব্যক্তিটি প্রতিদিন গো হলে আসতে লাগলেন মুন দংউনের সাথে আবার দেখা করার আশায়, এবং হতাশ হয়ে চলে গেলেন। কিন্তু যখন তিনি দরজায় পৌঁছালেন, তখন মুন দংউন তার পাশ দিয়ে চলে গেলেন। মৃদু বাতাসে উড়ন্ত তার চুলের দোল্লার বা সুগন্ধ ধনী ব্যক্তির মানসিক প্রতিরোধ ভেঙে দিল। তিনি হতপাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তার দৃষ্টি মেয়েটির চলে যাওয়ার পথের দিকে আটকে রইল। যখন তিনি দেখলেন যে মেয়েটি চুল বাঁধতে বাঁধতে তার দিকে তাকাল, ধনী ব্যক্তিটি অজান্তেই ধোক গিললেন। পরে দুজনে খেলা শুরু করলেন। মুন দংউন কালো ঘুঁটি নিয়ে খেলা শুরু করলেন এবং একের পর এক আক্রমণাত্মক চাল দিতে লাগলেন, যা ধনী ব্যক্তির প্রতিরোধ ভেঙে দিচ্ছিল, কারণ তার মন খেলার বোর্ডে ছিল না। এই নীরব উত্তেজনাপূর্ণ খেলায় দুজনই অনেকক্ষণ চুপচাপ ছিলেন। অবশেষে ধনী ব্যক্তি আর চুপ থাকতে না পেরে কথা বললেন, কয়েক মাস আসেননি তাই না? খেয়েছেন? কি খেয়েছেন? আপনি কোন ধরনের পুরুষ পছন্দ করেন? আমি পুরুষদের তেমন পছন্দ করি না। দংউন টাকা নিয়ে চলে যেতে চাইলেন, কিন্তু ধনী ব্যক্তি তাকে ধরে রাখার জন্য 5 গুণের বাজি অফার করলেন। টাকা দিয়ে খেলার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই খেলায় জয় পরাজয় অনেক আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি পুরোপুরি হেরে গিয়েছিলেন। রাতে দুজনের দেখা হল একটি কনভিনিয়েন্স স্টোরে। এবার ধনী ব্যক্তিটি আর সংযম না করে নিজের বিজনেস কার্ডটি তাকে দিলেন, এমন একটি কার্ড যা অনেকেই পাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু দংউন কার্ডটি না নিয়ে নিজের কেনা খাবারের প্যাকেট নিয়ে চলে গেলেন। এর মধ্যেই ধনী ব্যক্তিটি গভীরভাবে জড়িয়ে পড়েছেন, কিন্তু তিনি জানেন না যে দূরে কেউ তার এই মুগ্ধ মুহূর্তের ছবি তুলছে। এরপর মুন দংউন আবার তার জীবন থেকে অদৃশ্য হয়ে গেলেন। এই আসা যাওয়ার অনুভূতি হা দোয়িংকে ধনী ব্যক্তি অস্থির করে তুলল। এর জন্য তিনি শহরের কেন্দ্রে একটি গো পার্ক তৈরি করলেন এবং প্রতিদিন সেখানে খেলতে আসতেন। অজান্তেই তার মনে সেই সুন্দর মুখটি ভেসে উঠত। তিনি পুরোপুরি মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এদিকে মুন দংউন দেখলেন যে সময় হয়েছে। তিনি সেই রাতের ছবিগুলো প্রিন্ট করে অন্য একজনের নামে ধনী ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। খামের ভেতরে কোনো হুমকি ছিল না, শুধু সোন মিয়ং ও নামে একটি বিজনেস কার্ড ছিল। যদি তিনি দংউনের প্রতি যথেষ্ট আগ্রহী হন, তবে তিনি অবশ্যই ছবির উৎস খুঁজে বের করার চেষ্টা করবেন। ব্যক্তির কৌতূহল সত্যিই জেগে উঠল। তিনি কার্ডের নম্বরে ফোন করলেন, কিন্তু সোন মিয়ংও নিখোঁজ। তিনি শুধু প্রেরকের বসকে খুঁজে পেলেন, কিন্তু ধনী ব্যক্তিটি কল্পনাও করতে পারেননি যে এই লোকটি হল তার স্ত্রী পার্ক ইয়ানজিনের 20 বছরের গোপন প্রেমিক জন জিজুন। এটাই মুন দংউনের প্রতিশোধের গল্প। গত পর্বে আমরা বলেছিলাম যে মুন দংউন হাই স্কুলে বুলিং এর শিকার হয়েছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি 17 বছর ধরে সাবধানে পরিকল্পনা করেন এবং বুলিং গ্যাংয়ের সদস্য সোন মিয়ংকে একটি কৌশলের মাধ্যমে সরিয়ে দেন। আর তাকে যে হত্যা করেছিল সে আর কেউ নয়, ধনী ব্যক্তির স্ত্রী পার্ক ইয়ানজিন, যিনি মুন দংউনের প্রধান শত্রু। যদিও পার্ক ইয়ানজিনের পরিবার খুব ধনী এবং তার সাথে মোকাবিলা করা কঠিন, দংউন তার একটি বড় গোপন রহস্য আবিষ্কার করেন। তার মেয়ে বর্ণান্ধ, কিন্তু তার ধনী স্বামী বর্ণান্ধ নন। আসল বর্ণান্ধ ব্যক্তি হল পার্ক ইয়ানজিনের প্রাক্তন প্রেমিক জন জেজুন,
যে 18 বছর আগের বুলিং গ্যাংয়ের সদস্য ছিল। এই গোপন কথা জানার পর মুন দংউন সাবধানে গল্পের শুরুতে দেখানো সেই দৃশ্যটি পরিকল্পনা করেন। সত্যিটা প্রায়শ নিজের হাতে উন্মোচন করে বেশি ধাক্কা দেয়। পরদিন ধনী ব্যক্তিটি জন জেজুনের কাছে সোন মিয়ংও এর খোঁজ খবর নেন। তখনও কেউ জানত না যে সোন নামের লোকটি মারা গেছে। জন জেজুনও সোন মিয়ংও এর সাথে যোগাযোগ করতে পারছিল না, কিন্তু ধনী ব্যক্তিটি লক্ষ্য করলেন যে জন জেজুনের সিগারেটের ব্র্যান্ড এবং সিগারেট ধরার ভঙ্গি তার স্ত্রী পার্ক ইয়নজিনের মতোই। ধনী ব্যক্তি মনে সন্দেহ জাগতে শুরু করে। এরপর তিনি তাকে বলেন যে সোন মিয়ংওকে খুঁজে পেলে ইয়ান তাকে অবশ্যই জানায়। হা দোয়িং বাসায় ফিরে ইয়নজিন এবং তার ব্রাইট সোননেদের সাথে বিয়ের ছবি খুঁজে বের করলেন, কিন্তু সেখানে সোন মিয়ংও এর কোনো ছবি ছিল না। তিনি কৌতূহলী হয়ে ইয়নজিনকে জিজ্ঞেস করলেন লোকটি এখন কোথায়, কিন্তু তার স্ত্রীর প্রতিক্রিয়া আরও সন্দেহজনক ছিল। হা দোয়িং সব সময় ইয়নজিনকে একটি সাজানো ফুলদানি হিসেবে দেখতেন, কিন্তু তিনি ভাবতেও পারেননি যে এই ফুলদানিতে ফাটল ধরেছে। এরপর জন জেজুন তাকে ধাক্কা দেওয়ার পালা। এর আগে দংউন সোন মিয়ংও এর নামে তাকে যা পাঠিয়েছিল তা ছিল ইয়নজিনের মেয়ের দাঁতের ব্রাশ। ডিএনএ পরীক্ষার রিপোর্টে দেখা গেলে ছোট মেয়েটির সাথে তার জিনের মিল 99%, অর্থাৎ পার্ক ইয়ন জিন এবং ধনী ব্যক্তিটি এদিন ধরে তার নিজের মেয়েকে লালন পালন করেছিলেন। এই খবরটি তাকে রাগান্বিত করার পাশাপাশি কিছুটা আনন্দ দেয়, কারণ ছোট মেয়েটি সত্যিই খুব মিষ্টি ছিল। দেখা হওয়ার সময় তিনি তার পোশাক ঠিক করলেন, কিন্তু মেয়েটি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বর্ণান্ধ হওয়ার কারণে সে কিছুই ঠিকমতো দেখতে পারছিল না। জন জেজুন এই দৃশ্য দেখে ছুটে গিয়ে মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ভাবতে লাগল কোনো শয়তান বাচ্চার হাত এভাবে কেটে দিয়েছে। এই মুহূর্তে জন জেজুন সিদ্ধান্ত নিলেন যে তিনি তার মেয়েকে ফিরিয়ে আনবেনই। ব্যাপারটা এমন নয় যে জন জেজুনের হঠাৎ করে বিবেক জেগে উঠেছে, বরং তার জেদ কাজ করছিল। জন জেজুন মেয়েটিকে একটি মূল্যবান জিনিস হিসেবে দেখত, কিন্তু তার নিজের এই সম্পদ এখন অন্য কেউ নিয়ে গেছে। মেয়ের অভিভাবকত্ব ফিরে পাওয়ার জন্য তিনি আইনজীবীকে বাড়িতে ডাকলেন, কিন্তু তাকে হতাশ হতে হল, কারণ এই পরিস্থিতিতে জন জেজুনের মামলা করার কোনো অধিকারই নেই। এমনকি যদি তারা ডিভোর্সও করে, প্রথম অগ্রাধিকার পার্ক ইয়নজিন এবং হা দোয়িংয়ের থাকবে। একমাত্র উপায় হল যদি তারা ডিভোর্স করার পর তিনি মেয়েটির মাকে বিয়ে করেন। এই বিষয়টি জন জেজুনকে চিন্তায় ফেলে দিল। একজন ধনী প্লেবয় হিসেবে বিয়ের কথা সে কখনো ভাবেনি, কিন্তু নিজের সম্পদ ফিরে পেতে সে পার্ক ইয়নজিনকে ডেকে তার গলা চেপে ধরে কঠোরভাবে প্রশ্ন করল। এরপর জন জেজুন সরাসরি তাকে চুমু খেল। সে ভেবেছিল বাদাও চংসাই ওভারবেয়ারিং সিইও এর মতো আচরণ করলেই পার্ক ইয়নজিন তার কাছে ফিরে আসবে, কিন্তু সে জানত না যে পার্ক ইয়নজিন ধনী ব্যক্তিকে বিয়ে করেছিল শুধু বিশাল ধন সম্পদের জন্য, তার ছোটখাটো আরামের জীবনের জন্য নয়। পার্ক ইয়নজিন রাজি হয়েছিল শুধু এই গোপনীয়তা রক্ষা করার জন্য। এরপর কয়েকদিন পর মুন দংউন একটি অভিভাবক সভা ডাকলেন। সেখানে শুধু হা দোয়িংই নয়, দংউনের বিশেষ অতিথি জন জেজুনও উপস্থিত ছিলেন। একটি অভিভাবক সভায় দুজন বাবা। এই দৃশ্যটি অবশ্যই উত্তেজনায় পূর্ণ ছিল। যখন তারা একে অপরকে বোঝার চেষ্টা করেছিল, তখন হা দোয়িংয়ের স্বপ্নের নারী আবির্ভূত হলেন। ইনি ভাবতেও পারেননি যে তার মেয়ের নতুন ক্লাস টিচার সেই নারী হবেন। এই মুহূর্তে তিনি সবকিছু বুঝতে পারলেন। তাদের সাক্ষাৎ কোনো দৈব ঘটনা ছিল না, পুরোটাই ছিল পরিকল্পনা। কিন্তু এই মুন দংউন আসলে কি চায়? উত্তর খিঁচতে হলে তাকে খৈহেজং নামের সেই মুখচোরা মেয়েটির কাছ থেকে জানতে হবে। এর আগে দংউন ছোট ছুইয়ের একটি দুর্বলতা খুঁজে পেয়ে তাকে নিজের পক্ষে নিয়েছিলেন। এখন হারমেসে লোভ দেখানোর পর বন্ধুকে ধোঁকা দেওয়াটা অসম্ভব কিছু নয়। এই মুহূর্তে সে পার্ক ইয়নজিনের সেই অন্ধকার অতীত সম্পর্কে সবকিছু বলে দিল। হা দোয়িং তখন বুঝতে পারলেন যে তিনি মুন দংউনের প্রতিশোধের খেলার একটি ঘুঁটি হয়ে গেছেন। একদিনের সাথে তিনি বুঝতে পারলেন যে যে নারীর সাথে তিনি 10 বছর ধরে জীবনযাপন করছেন সে কতটা নিষ্ঠুর হতে পারে। হা দোয়িং উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলেন যে এই মুন দংউন আসলে কে, কিন্তু পার্ক ইয়নজিন বলল যে সে তার সাথে মিটমাট করে নিয়েছে এবং ওগুলো পুরনো দিনের কথা, বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? কিন্তু সন্দেহের বীজ একবার রোপণ হলে তা অঙ্কুরিত হবেই। সেই রাতে তিনি তাকে গো পার্কে দেখা করতে ডাকলেন আসল ঘটনা জানার জন্য। দংউন তার উদ্দেশ্য গোপন করলেন না।
তিনি সরাসরি বললেন যে পার্ক ইয়নজিনকে সবকিছু থেকে বঞ্চিত করতে চান। কিন্তু হা দো ইং শুধু বললেন, তুমি আমার পোশাক পছন্দ করো না। খুব সূক্ষ্ম। দং উন এক মুহূর্তের জন্য অবাক হলেন। তুমি ইচ্ছে করে এটা লিখেছে? আমি ভেবেছিলাম এটা প্রথম প্রশ্ন। আমারও একটা প্রশ্ন থাকা উচিত। এটাই হা দো ইং এর কাজের ধরন। ইনি সবসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করেন। তাই দং উন তাকে পার্ক ইয়নজিনের ভয়ঙ্কর গোপন কথা সরাসরি না বলে হা দো ইংকে তার বাড়িতে যেতে বললেন, যেখানে তিনি যা জানতে চান তার সবকিছু আছে। এই সময় পার্ক ইয়নজিন একজন দুর্নীতিবাজ পুলিশের মাধ্যমে মুন দং উনের ঠিকানা খুঁজে বের করল, যা তার নিজের বাড়ির পাশেই। এই মুহূর্তে পার্ক ইয়নজিন উপর থেকে নিচে তাকিয়ে হাসতে লাগল। একটি শিকার কিভাবে শিকারীর কাছে বাসা বাঁধে। এরপর সে একজন তালাওয়ালাকে ডেকে অনেক টাকা দিয়ে জোর করে মুন দং উনের দরজা খুলল। পার্ক ইয়নজিন ঘরে ঢুকেই সামনের দৃশ্য দেখে হত্যাবাক হয়ে গেল। ঘরের দেয়ালে বুলিং গ্যাংয়ের সদস্যদের ছবিতে ভরা, যা দেখে মনে হচ্ছে এটি একটি প্রতিশোধের প্রদর্শনী। ঠিক সেই সময় ঘরের দরজা খুলে গেল। সে মুন দং উনকে উপহাস করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সে ভাবতেও পারেনি যে এসেছে সে তার নিজের স্বামী হা দো ইং। দুজনেই দীর্ঘ নীরবতায় ডুবে গেল। অবশেষে পার্ক ইয়নজিন প্রথম কথা বলল এবং তাকে জুতো না খুলে ঘরে ঢোকা, সিগারেটের বাট ফেলা এবং অন্যের বাড়ির তালা ভাঙার জন্য অভিযুক্ত করল। এটাই ছিল প্রথমবার যখন হা দো ইং পার্ক ইয়নজিনের অন্য একটি রূপ দেখল। পার্ক ইয়নজিনের সবচেয়ে বড় দক্ষতা হল বিষয় পরিবর্তন করা। যদিও সবকিছু তারই দোষ, সে সমস্ত দোষ হা দো ইংয়ের উপর চাপিয়ে দিল। এই মুহূর্তে সে অসহায় বোধ করল। এই সাজানো ফুলদানির অন্য দিকটা এত জঘন্য হতে পারে। হা দো ইং ধীরে ধীরে ছবির দেয়ালের দিকে এগিয়ে গেল। সেখানে তার মেয়ের চোখ পরীক্ষা করার একটি ছবি তার দৃষ্টি আকর্ষণ করল। আর সেই ছবির পেছনে ছিল জন জেজুনের ছবি। এটা দেখে বুদ্ধিমান হা দো ইং প্রায় সবকিছু অনুমান করে ফেল। এই নাটকের প্রধান পরিচালক মুন দং উন মনিটরের মাধ্যমে তার নিজের সৃষ্টি উপভোগ করছিল। হা দো ইং সেই ছবিটি নিয়ে গেল। সে জন জেজুনের আগের কথাগুলো মনে করতে লাগল। হা দো ইং যে সত্যের মুখোমুখি হতে চায়নি তার প্রমাণ একের পর এক আসতে লাগল। সোন মিয়ংও নিখোঁজ হওয়ার আগে তার সেক্রেটারিকে একটি হুমকির বার্তা দিয়েছিল। সেক্রেটারি অনেক দ্বিধার পর অবশেষে সেটি হা দো ইংকে দেওয়ার সিদ্ধান্ত নিল। বাসায় ফেরার পর পার্ক ইয়নজিন একজন ভালো স্ত্রীর ভান করে তার ভাবমূর্তি পুনরুদ্ধারণের চেষ্টা করল, কিন্তু হা দো ইংয়ে তার প্রতি আর কোনো ভালো মনোভাব ছিল না। পার্ক ইয়নজিন ভাবছিল যে হা দো ইং শুধু তার অতীতের জন্য রাগ করেছে, কিন্তু সে জানত না যে তার গোপনীয়তা হা দো ইং একটু একটু করে উন্মোচন করছে। এরপর থেকে হা দো ইংয়ের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, মুন দং উনের পরবর্তী পদক্ষেপ কি হবে। তাই হা দো ইং আবার তার সাথে দেখা করতে গেলে একটি ডিনারে দং উন ইচ্ছাকৃতভাবে তার বুলিংয়ের শিকার হওয়ার সমস্ত ক্ষতচিহ্ন দেখাল। সেই ভয়ঙ্কর চিহ্নগুলো দেখে সত্যিটা জানা সত্ত্বেও হা দো ইং হতবাক হয়ে গেল। আমার কি আরও কিছু জানার দরকার আছে? যথেষ্ট হয়েছে। ইয়নজিনকে ছেড়ে যাবে? বিশেষ করে তোমাকে আমি ইয়নজিনকে ছাড়ব না। কেন? হা দো ইং চিন্তিত ছিল যে যদি সে ডিভোর্স করে তাহলে তার কোম্পানির শেয়ারের দামে প্রভাব পড়বে এবং মেয়ের অভিভাবকত্ব নিয়ে সমস্যা হবে। পার্ক ইয়নজিনকে সাথে রাখাই তার জন্য সবচেয়ে ভালো বিকল্প ছিল। কিন্তু দমুনের পরবর্তী চালে হা দো ইং সম্ভবত টিকে থাকতে পারবে না, কারণ দমুনের হাতে ওনা। সে ছোট মেয়েদের স্কার্ট পরে উঁচু জায়গায় উঠতে বলতে এবং ক্যামেরা দিয়ে গোপনে ছবি তুলতে। পরে দং উন এই ঘটনাটি জন জেজুনকে জানায়, কিন্তু হা দো ইংকে জানায়নি, কারণ একমাত্র জন জেজুন পাশের একটি ক্যামেরা তুলে নিল এবং মাশরুম হেডকে এমনভাবে মারল যে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে গেলে জপুরি ভেঙে গেল। হা দো ইং এবার পুরোপুরি জেগে উঠল। তিনি তার সে ভাবতেও পারেনি যে এই গোপনীয়তা শেষ পর্যন্ত রক্ষা করা যাবে না। তুমি এখন আমার দিকে তাকিয়ে আছে, তুমি কি রক্ষা করতে চেয়েছিলে? তুমি কিছুই রক্ষা করতে পারোনি। দুজনের সম্পর্ক পুরোপুরি যে ধনী স্বামীর জন্য সে গর্ব করত এই মুহূর্তে ধোঁয়ায় মিশে গেল। ঠিক সেই সময় পার্ক ইয়নজিন একটি ফোন পেল। যে ব্যক্তি তাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারত সে হাজির হয়েছে। সেই ব্যক্তিটি হল মুন দং উনের মা। 18 বছর আগে এই মা বুলিং গ্যাংয়ের অভিভাবকদের কাছ থেকে ঘুষ নিয়ে দং উনের স্কুল ছাড়ার কারণ হিসেবে মানিয়ে নিতে না পারা লিখে দিয়েছিল। এমনকি টাকা পাওয়ার পর সে তার 18 বছর বয়সী মেয়ে দং উনকে ত্যাগ করেছিল। এই মায়ের চোখে
শুধু স্বার্থ ছাড়া আর কিছুই নেই। মুন দঙুন কিভাবে তার মোকাবেলা করবে?